আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি IELTS এর আরেকটি লাইভ ক্লাস নিয়ে। আর আজকে আমাদের টপিক হলো IELTS এর ৪ নাম্বার মডিউল যেটা হলো স্পিকিং মডিউল। আর আমরা আজকে স্পিকিং মডিউলে আপনারা কেমনে আপনাদের ফ্লুয়েন্সি এবং আপনাদের প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করবেন, এই জিনিসটাই আমরা আজকের ক্লাসে দেখে নিব। অলরাইট? সো আস্তে, আস্তে সবাই আমাকে জয়েন করে ফেলবেন। আর জয়েন করার সাথে, সাথে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করছেন আজকে। অলরাইট? সো আমার নাম ফাইরুজ ইবনাত সুহি আর আজকে চলে এসেছি আমরা আরেকটি IELTS এর লাইভ ক্লাস নিয়ে। আর আজকে আমাদের টপিক হলো IELTS এর ফ্লুয়েন্সি, স্পিকিং এর ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন। আমাকে সবাই আস্তে, আস্তে জয়েন করে ফেলবেন। আমি দেখতে পাচ্ছি আমার রেগুলার স্টুডেন্টরা অফ কোর্স আমাকে অ্যাজ ইউজুয়াল জয়েন করে ফেলছেন। জান্নাতুল ফেরদৌসী আপু জয়েন করে ফেলেছেন। উনি আমাদেরকে সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যালো আপু, কেমন আছেন? সামিয়া আপু আমাদেরকে সালাম জানাচ্ছেন। কে কোন জায়গা থেকে আমাকে আজকে জয়েন করছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি জানতে চাই কে কোন জায়গা থেকে আমাকে আমার স্টুডেন্টরা জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি এমাদুল হক ভাইয়া আমাদেরকে সিলেট থেকে জয়েন করেছেন। হ্যালো ভাইয়া ফ্রম সিলেট। ফাহাদ ভাইয়া আমাদেরকে সিলেট থেকে জয়েন করেছেন। আচ্ছা, আমাকে অনেকে আস্তে, আস্তে জয়েন করে ফেলছেন। আর যারা আমাকে জয়েন করছেন তারা অবশ্যই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের কাছে ভিডিওটা সেফ থাকে। আর আপনারা যাতে পরে আপনাদের ফেসবুক গিয়ে ফিডে যেয়ে নিউজ ফিডে গিয়ে আপনারা এই ক্লাসটি আবারও দেখতে পারবেন তাইলে। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ইউটিউবে জয়েন করছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে। আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো সবাই আস্তে, আস্তে আমাকে জয়েন করে ফেলুন আর বলে দেন আমাকে আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন। আমাকে ধানমন্ডি থেকে সবুজ ভাইয়া জয়েন করে ফেলেছেন। নোয়াখালী থেকে রবিন ভাইয়া জয়েন করেছেন আমাদেরকে। মুনতাহা আপু জয়েন করেছেন আমাদেরকে আজকে। সিলেট থেকে তো আমার স্টুডেন্টরা আছেই অ্যাজ ইউজুয়াল। আমাকে অনেকে জয়েন করেছেন সিলেট থেকে। চট্টগ্রাম থেকেও আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা। আচ্ছা, জয়তী আপু আমাদেরকে দিয়াবাড়ি থেকে জয়েন করেছেন। ঢাকা থেকে আমাদের সঙ্গে রাফিদ ভাইয়া আছেন। ইশরাত জাহান আপু আমাদেরকে অ্যাজ ইউজুয়াল সিলেট থেকে জয়েন করে ফেলেছেন। আমাকে অনেকজন জয়েন করে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ থেকেও আমাকে জয়েন করে ফেলেছেন ভাইয়ারা। জিনান ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা আমাকে সালাম জানাচ্ছেন। সবাইকে জানিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা কেমন আছেন সবাই? আজকে আমরা বেসিক্যালি IELTS এর আরেকটি লাইভ ক্লাস নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো কি আমাদের IELTS এর ৪ নাম্বার মডিউল যেটা হলো স্পিকিং মডিউল। এই স্পিকিং মডিউলের আমরা আজকে ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশনটা কেমনে আমরা ঠিক করে নিতে এগুলো আজকে দেখে নিব। কারণ আমার কাছে সবাই অনেক কমপ্লেইন করে, আপু আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছি না, আমার প্রোনাউন্সিয়েশনে একটু সমস্যা হচ্ছে, আমি ইংলিশ বলতে পারি কিন্তু টাইম লাগে, ভেঙে ভেঙে বলতে পারি, ফ্লুয়েন্টলি সুন্দর একটা ফ্লোতে আমার ইংলিশটা বলা হচ্ছে না। তো এগুলো আমি কেমনে ফিক্স করবো আপু? সো আজকে আমরা দেখে ফেলবো এগুলা কেমনে আপনারা ফিক্স করতে পারেন, কেমনে প্র্যাকটিস করবেন বাসায়, সবই আজকে আমরা বেসিক্যালি দেখে নিব। সো আমার সঙ্গেই থাকেন, আজকের ক্লাসটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক ইম্পর্টেন্ট। অলরাইট? আর যারা আমাকে জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করে ফেলছেন। আমি দেখতে পাচ্ছি রানা আপু আমাদেরকে জয়েন করে ফেলেছেন। তহিদুল ইসলাম ভাইয়া আমাদেরকে জয়েন করেছেন ফরিদপুর থেকে। নওগাঁ থেকে অপূর্ব হোসেন ভাইয়া আমাদেরকে জয়েন করেছেন। আচ্ছা, আমাকে অনেকে জয়েন করে ফেলছেন অনেক জায়গা থেকে। So glad to see everyone. So welcome everyone to today's class, and today's class is all about fluency and pronunciation. So আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যারা আমাকে হ্যালো জানাচ্ছেন সবাইকে হ্যালো জানিয়ে দিই। আর যারা আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ারা এবং আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। অলরাইট? টাঙ্গাইল থেকে আমাদেরকে নিহাল ভাইয়া জয়েন করেছেন। আমাদেরকে অনেকে ফাহাদ ভাইয়া সিলেট থেকে জয়েন করেছেন, ময়মনসিংহ থেকে আমিনা খান ভাইয়া জয়েন করেছেন। অনেকে আমাকে রাজশাহী থেকে নাসির উদ্দিন ভাইয়া আমাদেরকে জয়েন করে ফেলেছেন। খালি থেকে আমাদেরকে আব্দুল মতিন ভাইয়া আমাদেরকে জয়েন করেছেন। আচ্ছা, আমি অনেক আমার পুরানো স্টুডেন্টদেরকে আজকে দেখতে পারছি, দেখে খুব ভালো লাগলো। আমার সাথেই থাকবেন তাহলে আজকে তাহলে আপনাদের ফ্লুয়েন্সি নিয়ে যত সব প্রশ্ন থাকবে সব আমি ক্লিয়ার করে দিব। আর এমনিও যদি আপনাদের IELTS নিয়ে বা IELTS এর স্পিকিং অংশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। I will try my level best to answer all of you. All right?
আচ্ছা, ঢাকা থেকে শহীদুল ইসলাম ভাইয়া দেখছেন আমাদেরকে। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? কিশোরগঞ্জ থেকে সুমা সরকার ভাই আপু আমাদেরকে দেখছেন। ইয়াসিন ভাই আমাদেরকে ঢাকার উত্তরা থেকে দেখছেন বলছেন। অ্যামেজিং। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আচ্ছা, আমরা একটা সাউন্ড চেক নিয়ে নিই তাইলে। আচ্ছা, সবাই আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমার ভয়েস কি ক্লিয়ার আছে নাকি না, সবকিছু কি ক্লিয়ার আছে নাকি না, এটা একটু আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিবেন আমার কমেন্ট সেকশনে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা আমাকে ক্লিয়ারলি শুনতে পারছে, তাহলে আমি আমার আজকের টপিকে যেতে পারবো। অলরাইট, আমি দেখতে পাচ্ছি আমার ওয়ান অফ মাই ডিলিজেন্ট স্টুডেন্ট জান্নাত আক্তার আপু আমাদেরকে সালাম জানাচ্ছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সবাই আমাকে অনেক সালাম জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। যদি আমার সাউন্ডটা ক্লিয়ার থাকে অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবুজ ভাইয়া বলছেন অল ক্লিয়ার ম্যাম, ইয়াসিন ভাইয়াও বলছেন থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন সব ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি যে আমার আজকে সব ক্লিয়ার আছে। আচ্ছা, কুমার দাস ভাইয়াও সব ক্লিয়ার বলছেন, সুমন আহমেদ ভাইয়াও আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন সব ক্লিয়ার, বাকিরাও আমাকে জানিয়ে দিচ্ছেন থামস আপ দিয়ে যে সব ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কমিউনিকেট করার জন্য। আর হচ্ছে কি আজকে আপনারা যারা আমাকে জয়েন করছেন, এখন আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা এখনো আমাকে জয়েন করছেন। সো আপনারা যারা আমাকে জয়েন করলেন মাত্র, তাদের জন্য বলে দিই আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আর আজকে অ্যাজ প্রমিসড ইন মাই লাস্ট ক্লাস, আজকে আমরা আবারও চলে এসেছি আরেকটি লাইভ ক্লাস নিয়ে, যেখানে আমরা শিখবো আইএলটিএস এর 4 নম্বর মডিউল, যেটা হলো স্পিকিং মডিউল। এই স্পিকিং মডিউলের কিছু ক্ষুদ্র বিষয় নিয়ে, যেমন হলো কি ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন। কারণ আমার কাছে অনেক প্রশ্ন আসে, আমি জানি আমার স্টুডেন্টরা এটা নিয়ে অনেক স্ট্রাগল করে যে আপু আমি ইংলিশে কথা বলতে পারি, আমি সেন্টেন্স মেক করতে পারি, কিন্তু ফ্লুয়েন্টলি হয় না, জিনিসটা একটা ফ্লোতে হয় না, একটা সুন্দর করে হয় না, যেভাবে আমরা যেভাবে একটু কথা বলতে পারি সেভাবে হয় না। আর আমার প্রোনাউন্সিয়েশনে আপু দেখা যায় একটা দুইটা প্রবলেম হয়। সো এই প্রবলেম গুলো আপনারা কেমনে বাসায় প্র্যাকটিস করবেন, এগুলোর জন্য আপনাদের অ্যাকচুয়ালি কি কি করা উচিত, কি কি না করা উচিত, সব আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো অফকোর্স আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সো আমার সাথেই থাকবেন আজকে, ঠিক আছে? আর যারা আমাকে জয়েন করছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনারা টাইমলাইনে আবারও গিয়ে ভিডিওটা দেখতে পারেন, যাতে আপনারা রিভিশন দিতে পারেন। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই বলছে সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং। সো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই, তাই না? উইথাউট ফার্দার অ্যাডু, কি বলেন? শুরু করতে পারি ক্লাসটা? আমি আপনাদের থেকে একটা থামস আপ পেলে আমি ক্লাসটা আজকে শুরু করে দিব। ওকে, আমাকে একটা থামস আপ দিয়ে জানিয়ে দেন যে সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু বুঝতে পেরেছি, আজকের টপিকটাও বুঝতে পেরেছি আপু, তাহলে ক্লাসটা শুরু করতে পারেন। আচ্ছা, সবাই আমাকে ইয়েস লিখে জানিয়ে দিচ্ছেন যে ইয়েস শুরু করতে পারি আমি। আচ্ছা, যারা আমাকে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। খাগড়াছড়ি থেকেও আমাকে ত্রিপুরা আপু জয়েন করে ফেলেছেন। আচ্ছা, সবাই আমাকে জয়েন করে ফেলছেন এন্ড বলছেন যে আমি ক্লাসটা শুরু করতে পারি। অলরাইট, তাহলে আমি শুরু করে দিই আজকের ক্লাস। আজকে আমরা বেসিক্যালি কি কি কভার করব, একটু আমার সঙ্গেই থাকবেন। আজকে আমরা দেখিনি আজকে আমরা কি কি কভার করতে যাব। প্রথমে তো অফকোর্স স্পিকিং মডিউল নিয়ে যাদের আইডিয়া নেই তাদের জন্য আমি আজকে একটু স্পিকিং মডিউলটা ফার্স্ট একটু গো থ্রু করব। কেমনে স্পিকিং মডিউলে কি কি আনসার আসতে কোয়েশ্চেন আসতে পারে, কেমনে আনসার করবে, একটু স্পিকিং মডিউলের জিনিসটা ওভারভিউটা দেখাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ডেফিনেটলি। সো আমরা ওইটা দেখে নিব। দেন দেখে নিব ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি। তার মানে হলো কি আপনার স্পিকিং মডিউলে কিসের উপর বেসিস করে আপনাকে জাজ করা হবে, কিসে কি কি দেখে আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে, এটাকেই বলা হয় ব্যান্ড ডেসক্রিপ্টরস। এটাও আজকে আমরা একটু দেখে নিব। নেক্সট দেখবো আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন, বেসিক্যালি আমরা দেখে নিব কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা একটু আমাদের দেখে নেওয়াটা অনেক প্রয়োজনীয়। নেক্সট আমরা দেখবো ফ্লুয়েন্সি জিনিসটা আসলে কি, আইএলটিএস এ আমরা ফ্লুয়েন্সি বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, এই জিনিসটা আমরা একটু দেখে নিব। দেন তো অফকোর্স ফর টুডেজ মেইন ডিসকাশন টিপস এন্ড ট্রিক্স দেখে নিব আইএলটিএস এর, কেমনে বেসিক্যালি আমরা ফ্লুয়েন্ট হতে পারবো ইংলিশ স্পিকিং এ, এই জিনিসটা আমরা দেখে নিব। আর প্রোনাউন্সিয়েশনও কেমনে ফিক্স করতে হবে এই জিনিসটা আমরা একটু দেখে নিব আজকে। সো আমার সাথেই থাকবেন, তাহলে উইথাউট ফার্দার অ্যাডু আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? অলরাইট, চলুন ফার্স্ট আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখার আগে আমরা একটু মডিউল ওভারভিউটা দেখে নিই। হ্যাঁ, আইএলটিএস এ আমরা জানি কয়টা মডিউল আছে, আইএলটিএস এ আমরা কয়টা মডিউল চিনি, আমরা স্পিকিং চিনি, ঠিক সেভাবে আমরা নিশ্চয়ই রাইটিং পার্টটাও চিনি, আরো দুইটা পার্ট আছে। আমাকে কে কে আনসার দিতে পারবেন যে আইএলটিএস এ
কি মডিউলস আছে, কি অংশ আছে, আমাকে কে কমেন্ট সেকশনে জানাতে পারবে? আমার স্টুডেন্টরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আইএলসে এতটা মডিউল আছে আর এগুলোর নাম এটা এটা এটা। ওকে, সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই জানেন, এই নলেজটা অনেকের কাছেই আছেন। আচ্ছা, এমদাদুল হক ভাইয়াও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সবাই আমাকে জানিয়ে দিচ্ছেন। জান্নাতুল ফেরদৌসী তানিয়া আপু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সবাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আইএলসে কি মডিউল আছে। এক্সকিউজ মি ফর আ মিনিট, ওকে? আমি একটা সেকেন্ডের মধ্যে আবারও ব্যাক আসছি আপনাদের সাথে। আচ্ছা, উই আর ব্যাক এগেন। আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে, আচ্ছা আমাকে বেগম আপু অনেকে জানিয়ে দিয়েছেন 4টা মডিউল আছে, আর 4টা মডিউল কি এটাও আমার স্টুডেন্টরা আমাকে জানিয়ে দিয়েছে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ আমাকে জানিয়ে দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা অনেক ডিলিজেন্ট, অনেকেই জানেন যে এখানের মধ্যে কি মডিউল আছে এবং এগুলার নাম কি। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 4 নম্বর মডিউল স্পিকিং, কিন্তু আমাদের আরো 3টা মডিউল আছে। সো টোটাল 4টা মডিউল আছে। সেটা হলো কি রিডিং, লিসেনিং এন্ড রাইটিং এন্ড লাস্টলি স্পিকিং পার্টটা, ঠিক আছে? সো বেসিক্যালি এই 4টা মডিউল আছে। সো আজকে আমরা স্পিকিং পার্টটা নিয়ে ডিসকাস করব। আমরা জানি প্রতিটা মডিউলের আন্ডারে আবার কয়েকটা সেকশন করা আছে, তাই না? প্রতিটাতেই হচ্ছে কি আবার কয়েকটা পার্ট আছে। ঠিক তেমনি আইএলটিএস কিন্তু নাম্বার অফ স্পিকিং এও কিন্তু আপনার নাম্বার অফ সেকশনস 3টা। সো আপনার স্পিকিং অংশটাও কিন্তু 3 ভাগে বিভক্ত। অলরাইট, সো 3টা পার্ট পাবেন এই স্পিকিং অংশ, 3টা কোয়েশ্চেন টাইপ থাকবে। সো 3টার আবার জিনিসপত্রও কিন্তু আবার ডিফারেন্ট। অলরাইট, সো এটাও কিন্তু মাথায় রাখবেন। সো টোটাল টাইমিং কি আপনার আইএলটিএস এর স্পিকিং এর? টোটাল টাইমিং হলো 11 থেকে 14 মিনিট। 11 থেকে 14 মিনিটের মধ্যে কিন্তু আপনার স্পিকিং যে টেস্টটা থাকবে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা জানি রিডিং অংশ, লিসনিং অংশ, রাইটিং অংশ সবগুলাই কিন্তু 1 ঘন্টার মতো করে হয়, তাই না? কিন্তু স্পিকিং কিন্তু আপনাকে 1 ঘন্টার এক্সাম দিতে হবে না, আপনাকে 1 ঘন্টা ধরে কথা বলতে হবে না আপনার এক্সামিনের সাথে। আপনার এক্সামিনার আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। সো সবকিছু মিলিয়ে কিন্তু আপনার মোটামুটি 15 মিনিটের ভিতরে সব কভার হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে বা 11 থেকে 14 মিনিটের মধ্যে আপনার সবকিছু কভার হয়ে যাবে। অলরাইট, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনাকে 1 ঘন্টা ইংলিশে কথা বলতে হবে না, আপনাকে শুধু খালি 11 থেকে 14 মিনিট ইংলিশে কথা বললেই চলবে আপনার জন্য। অলরাইট, ওকে, আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে এখনো জয়েন করছেন। যারা আমাকে মাত্র জয়েন করলেন তাদের জন্য জানিয়ে দিই, আজকে আমরা আইএলটিএস এর স্পিকিং মডিউল নিয়ে পড়ছি। স্পিকিং মডিউলের স্পেসিফিকলি আজকে আমরা দেখব ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন নিয়ে। কেমনে ফ্লুয়েন্সি ঠিক করবেন, কেমনে প্রোনাউন্সিয়েশন ঠিক করবেন, কি করলে এগুলো আপনার ঠিক হবে, এই জিনিসগুলো আজকে আমরা দেখে নিব। অলরাইট, সো আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সটটাতে দেখি আমরা পার্ট 1 এর ডিউরেশন। পার্ট 1 এর ডিউরেশন কিন্তু 4 to 5 মিনিটস। অলরাইট, সো আপনার 3টা পার্ট যেটা আছে, প্রথম পার্টটা কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে কভার হয়ে যাবে। সো 5 মিনিটের মধ্যে আপনার ফার্স্ট পার্ট ডান। দেন নেক্সট পার্টের ডিউরেশন হলো কি আপনার 3 মিনিটের মতো। নেক্সট পার্টটাতে যেটা হয়, আপনাকে একটা কাগজের মধ্যে একটা কিউ কার্ড বলা হয় এটাকে, কিউ কার্ডের মধ্যে একটা টপিক দিয়ে দেওয়া হবে। টপিকটা নিয়ে আপনাকে কোনো আর কোয়েশ্চেন করা হবে না, আপনাকে নিজেই 2 মিনিট কথা বলতে হবে। সো আপনি ফার্স্টে 1 মিনিট প্রিপারেশন পাবেন টপিকটার উপর, দেন আপনাকে 2 মিনিট স্পিকিং করতে হবে। অলরাইট, সো এটা হয়ে যাবে আপনার মোটামুটি 3 মিনিটের মধ্যে জিনিসটা কভার হয়ে যাবে পার্ট 2টা। নেক্সট চলে আসবো আমরা পার্ট 3তে। পার্ট 3টা ঠিক পার্ট 1 এর মতোই 4 থেকে 5 মিনিটের মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাকে আমার স্টুডেন্টরা অনেকে বলছেন যে ভয়েস ক্লিয়ার না, আবার অনেকে বলছেন ভয়েস ক্লিয়ার। সো আপনারা যারা একটু ভয়েস শুনতে সমস্যা হচ্ছে, আমার সাউন্ডটা আমি চেক করেছি, আমার ভয়েসটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাইয়ারা এবং আপুরা। সো একটু আপনারা আবারও আমার ইয়েটা রিজয়েন করবেন যাতে হচ্ছে কি আপনাদের ভয়েসটা ক্লিয়ার হয়ে যায়। অলরাইট, সো ভয়েসটা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা একটু প্লিজ আমার ক্লাসটা রিজয়েন করে ফেলুন যাতে আপনাদের ভয়েসটা ক্লিয়ার হয়ে যায়।
অলরাইট, তাহলে কিন্তু কারণ আমি দেখতে পাচ্ছি আমার সাইড থেকে সব ক্লিয়ার আছে। অলরাইট, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করি। তাহলে টাইমিং এর সেকশনটি কি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে? পার্ট 1 এ কত সময় পাবেন, পার্ট 2 তে কত সময় পাবেন এবং পার্ট 3 তে কত সময় পাবেন, সবার আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। অলরাইট, তাহলে আমরা নেক্সট অংশে মুভ অন করতে পারি। এটা ছিল আমাদের টাইমিং এর ব্যাপারটা। সবকিছু মিলিয়ে 11 থেকে 14 মিনিটে আপনার পুরোটা কভার হয়ে যাবে। নেক্সট চলে যে আমরা পার্ট 1 এ কি ধরনের প্রশ্ন আসতে পারে। সো পার্ট 1 এ এক্সামিনার নিজের পরিচয় দিবেন এবং আপনার আইডি চেক করবেন। অলরাইট, এটা বেসিক্যালি পার্ট 1 এর অংশ না, এটা পার্ট 1 এর আগে। দিস ইজ টু টেল ইউ যে আপনি ফার্স্টে যে আপনি কি এক্সপেক্ট করতে পারেন এক্সাম হলে কি হবে। হ্যাঁ, অন্য এক্সাম হলে, রিটেন এক্সাম হলে তো আমরা জানি আমরা টেবিল চেয়ারে বসি, দেন আপনাকে খাতা দেয়, দেন কোয়েশ্চেন পেপার দেয়। বাট এখানের ব্যাপারটা একটু ডিফারেন্ট, সিন্স এখানের মধ্যে কোনো আপনার ট্রেডিশনাল রাইটিং নেই, এখানে আপনার এক্সামিনের সাথে স্পিক করে কথা বলতে হচ্ছে, এক্সাম দিতে হচ্ছে। সো এখানে একটু ব্যাপারগুলো ডিফারেন্ট। আপনি হচ্ছে প্রথমে রুমে ঢুকবেন, একজন এক্সামিনার থাকবে, তার সাথে ওয়ান অন ওয়ান একটা কনভারসেশন হবে। সো ওখানের মধ্যে ফার্স্টে অফকোর্স এক্সামিনার নিজেকে ইন্ট্রোডিউস করবে আপনার কাছে, দেন হলো কি আপনার আইডি চাবে। আপনি যদি পাসপোর্ট দিয়ে হচ্ছে কি রেজিস্টার করে থাকেন, আপনার পাসপোর্টটা চাবে উনি। তবে চাওয়ার পর উনি ওটা চেক করে দেন হলো কি আপনার মেইন এক্সামে মুভ অন করবেন উনি। অলরাইট, এরপর আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন্স জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে এবং কিছু রেঞ্জ অফ ফ্যামিলিয়ার টপিকস নিয়ে, যেমন হচ্ছে কি হোম, ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ, হবিজ এন্ড ইন্টারেস্ট। সো বেসিক্যালি আপনাকে যেটা আমরা বুঝাতে চাচ্ছি সেটা হলো পার্ট 1 এ আপনাকে কিছু প্রশ্ন করা হবে যেগুলো হবে আপনার খুব ইজি প্রশ্ন, খুব ফ্যামিলিয়ার জিনিস নিয়ে প্রশ্ন করা হবে। এখানে আপনাকে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে বা পলিটিক্স নিয়ে বা এরকম কোনো জিনিস নিয়ে কথা আপনাকে বলতে হবে না। পার্ট 1 এ আপনাকে নিজের পার্সোনাল কোয়েশ্চেন্স করা হবে। আপনি কোথায় থাকেন, আপনি কোথায় চাকরি করেন, কোথায় পড়ালেখা করেন, আপনার ইন্টারেস্ট কি, আপনার হবি কি, আপনার ফ্যামিলি কিরকম, আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, এইসব টাইপের প্রশ্ন, আপনাকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন আপনাকে করা হবে পার্ট 1 এ। সো জেনে রাখবেন যে পার্ট 1 এ কিন্তু হচ্ছে কি আপনাকে সব পার্সোনাল এন্ড পরিচিত প্রশ্নই করা হবে। বেসিক্যালি পার্ট 1 টা সবচেয়ে ইজি পার্টটা, এখানে আপনাকে সব ইজি জিনিসই করা হবে। কিছু প্রশ্ন করা হবে, আপনাকে কিছু উত্তর দিতে হবে, আর টপিক গুলো খুবই ইজি থাকবে। অলরাইট, এভরিবডি ক্লিয়ার অ্যাবাউট পার্ট 1? পার্ট 1 এ কি কি জিনিস আসতে পারে, কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আর আমরা জানি একটু আগে আমরা পড়েছি পার্ট 1 টাও 4 থেকে 5 মিনিটের একটা টাইমে হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের বেশি লাগবে না পার্ট 1 আনসার করতে। অলরাইট, তাহলে সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়ে থাকলে আমাকে একটা থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে সব ক্লিয়ার হয়ে গিয়েছে। অলরাইট, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার কাছে অনেকগুলো থামস আপ চলে আসছে যে এতটুক পর্যন্ত আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছেন। নাইম ভাই আমাদেরকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন। আচ্ছা, ফাহাদ ভাইয়া অল ক্লিয়ার বলছেন, জান্নাতি আপু বলছেন ওকে, সাইফ সরকার ভাইয়া আমাদের সঙ্গে আছেন, জয়তি আপু আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, আমাদের সঙ্গে তো হচ্ছে কি জান্নাতুল ফেরদৌসী তানিয়া আপু আছে আমাদের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। সোহেল ভাইয়া বলছেন যে হি ইজ নিউ হিয়ার। আচ্ছা ভাইয়া, আপনারা যারা আমাকে নতুন জয়েন করছেন তাদের জন্য বলে দিই, আমরা আজকে বেসিক্যালি আইএলটিএস এর স্পিকিং অংশ নিয়ে পড়ালেখা করছি। আইএলটিএস এর স্পিকিং অংশে ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন নিয়ে আজকে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স দেখে ফেলবো। সো ফার্স্ট অফ অল, বিফোর গোয়িং দেয়ার, আমাদেরকে তো ফার্স্ট আইএলটিএস এর স্পিকিং জিনিসটা কি এটা বুঝতে হবে, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা একটু ছোটখাটো ভাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আইএলটিএস এর স্পিকিং অংশটা নিয়ে। সো আমি দেখতে পাচ্ছি সবাই আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে সবকিছু ইজ ক্লিয়ার। অলরাইট, তাহলে আমি নেক্সট পার্টটাতে মুভ অন করতে পারি, তাই না? ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। পার্ট 2 নিয়ে আমি কি বললাম? পার্ট 2 হচ্ছে কি এরকম আপনাকে এক্সামিনার একটা প্রশ্ন করবে, একটা উত্তর দিতে হবে, এরকম কিন্তু না। পার্ট 2 ইজ টোটালি অন ইউ। পার্ট 2 তে আপনার 3 মিনিটে কভার হয়ে যাবে পার্ট 2 টা। পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। কিউ কার্ড বলতে আমরা বুঝাচ্ছি আ পিস অফ পেপার যেখানের মধ্যে আপনাকে টপিকটা দেওয়া থাকবে। এই টপিকের উপর আপনাকে হচ্ছে কি আপনি কার্ডটা পাওয়ার পর আপনাকে 1 মিনিট প্রিপারেশন টাইম দেওয়া হবে।
তার মানে হলো কি আপনাকে 1 মিনিট কোনো ইন্টারাপশন ছাড়া আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে। আপনি চাইলে ওই টাইমটাতে একটা খাতা কলম নিয়ে আপনাকে একটা কাগজ আর পেন্সিলও দিবে, সো ওই টাইমটাতে আপনি চাইলে কিছু নোট ডাউনও করতে পারেন টপিকটা নিয়ে। ওই 1 মিনিট থাকবে আপনার প্রিপারেশন টাইম, আপনি একটু ব্রেইনস্টর্ম করবেন টপিকটা নিয়ে। সো 1 মিনিট প্রিপারেশন টাইমের পর আপনার এক্সামিনার আপনাকে বলবে ইয়োর টাইম ইজ আপ, নাও স্পিক। সো এরপর আপনাকে 2 মিনিট টানা, 1.5 থেকে 2 মিনিট টানা আপনাকে ওই টপিকের উপর কথা বলতে হবে। সো পার্ট 2টা ইজ অন ইউ, দ্য স্পটলাইট ইজ অন ইউ ইন পার্ট 2। এখানের মধ্যে পার্ট 2তে আপনাকে বেসিক্যালি নিজেই কথা বলতে হবে, একটা ইমপ্রম্পটু স্পিচ দিতে হবে। সো এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে আপনাকে কেউ ইন্টারাপ্ট করবে না, একটার পর একটা প্রশ্ন করে যাবে না, আপনার কাছে টাইম থাকবে 1.5 থেকে 2 মিনিট, আপনাকে নিজেই টপিকটা নিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন জিনিসটা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে বলছেন অল ওকে। আচ্ছা, সো এই জিনিসটা ছিল আপনার পার্ট 2। আমরা একটু পড়ে আসি এখানে কি লিখেছে। আপনাকে একটি কিউ কার্ড বা টাস্ক কার্ড যেটা বললাম ওইটা দেওয়া হবে, যেখানে একটি নির্দিষ্ট টপিক এবং ডিসকাশন পয়েন্টার্স থাকবে। একটা নির্দিষ্ট টপিক দেওয়া থাকবে আর কিছু বুলেট পয়েন্ট আকারে কিছু হচ্ছে ওই টপিক নিয়ে আপনাকে কি কি বলতে হবে ওগুলাও দেওয়া থাকবে। বেসিক্যালি গাইডলাইন্স কিছু দেওয়া থাকবে, কিছু প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে কি আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে কিছু নোট দিয়ে প্রিপারেশন নিতে, মানে 1 মিনিট সময় দিবে আপনাকে প্রিপারেশন টাইমের জন্য, আপনি চাইলে তখন নোট ডাউনও করে নিতে পারেন। এবং এরপরে 2 মিনিট টানা কথা বলতে হবে। 2 মিনিট আপনাকে টানা কথা বলতে হবে, 1.5 থেকে 2 মিনিট, অলরাইট, টানা কথা বলতে হবে। এই সময়ে এক্সামিনার আপনাকে থামাবেন না, এক্সামিনার আপনাকে একটু ইন্টারাপ্ট করবে না এই সময়টাতে, এক্সামিনার আপনাকে মাঝখান দিয়ে কোনো প্রশ্ন করবে না, কিছুই করবে না। এই 2 মিনিট দ্য স্পটলাইট ইজ অন ইউ, ইউ হ্যাভ টু টক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান অ্যাবাউট দ্য টপিক ইউ আর গিভেন। অলরাইট, সবাই কি ক্লিয়ার তাহলে জিনিসটা? আচ্ছা, ক্লিয়ার হলে তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করি। এরপর চলে আসুন পার্ট 3টা। পার্ট 3টাতে সবাই একটু স্ট্রাগল করে, পার্ট 3টা সবার কাছে একটু কঠিন লাগে, কিন্তু আমরা জানি এটাও কঠিনের কোনো ব্যাপার নেই, এখানের মধ্যে প্র্যাকটিস করলে সবই অ্যাকচুয়ালি সহজ। তো দেখি পার্ট 2তে বললো যে পার্ট 2 এর টপিকের মতো, পার্ট 3তে পার্ট 2 এর টপিকের মতো কিছু টপিকের উপর আপনাকে আরো কিছু প্রশ্ন করা হবে। সো পার্ট 2তে যেই টপিকটা আসলো আপনার, ধরেন ফ্লাওয়ার্স নিয়ে কথা বলতে বললো আপনাকে পার্ট 2তে, সো ওরকমই কাইন্ড অফ সিমিলার টপিকে ওই টপিকের আশেপাশের জিনিস নিয়ে আপনাকে পার্ট 3তে কিছু আরো প্রশ্ন করা হবে। তো দেখেন এই পার্টে সাধারণত আরো কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস এবং ইস্যুস নিয়ে কথা বলতে হয়, যা পার্ট 2 এর টপিকের সাথে থিমেটিক্যালি লিংকড থাকবে। মানে এটা সামহাউ পার্ট 2 তে যে টপিক নিয়ে আপনাকে প্রশ্ন করা হলো ওই টপিকের সাথে লিংকড থাকবে। অলরাইট, আর হচ্ছে কি এখানের মধ্যে হচ্ছে কি আপনি কোনো পার্সোনাল কোয়েশ্চেন্স করা হবে না পার্ট 1 এর মতো, আপনাকে আপনার চাকরি, আপনার স্টুডেন্ট লাইফ এগুলো নিয়ে প্রশ্ন করা হবে না, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ নিয়ে প্রশ্ন করা হবে না। এখানে একটু ডিফারেন্ট জিনিস নিয়ে কথা বলা হতে পারে, যেমন হচ্ছে কি ধরেন আপনাকে আপনার সোশ্যাল ইস্যুস নিয়ে কিছু প্রশ্ন করা হলো, আপনার ধরেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আপনার সঙ্গে কথা বললো, এখানের মধ্যে হতে পারে আপনার হচ্ছে কি চিড়িয়াখানা কি ব্যান করা উচিত নাকি ব্যান করা উচিত না, আপনার ওপিনিয়নটা জানতে চাবে। সো এরকম টাইপের কিছু সোশ্যাল ইস্যুস নিয়ে একটু অ্যাবস্ট্রাক্ট কিছু আইডিয়াস নিয়ে আপনাকে কথা বলতে হবে পার্ট 3তে। দ্যাটস ওয়াই পার্ট 3তে অনেকে একটু স্ট্রাগল করে, বিকজ অ্যাজ উই অল নো টকিং অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার নিজেকে নিয়ে কথা বলা যতটা সহজ, অন্য টপিক নিয়ে কথা বলা কিন্তু এতটা সহজ না আসলে, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে কি পার্ট 3 নিয়ে অনেকে একটু স্ট্রাগল করে থাকে, কিন্তু এখানের মধ্যেও কিন্তু আপনারা প্র্যাকটিস করলে এটাও আপনাদের কাছে আসলে কঠিন লাগার মতো কিছুই না। অলরাইট, তাহলে কি সবাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সো আমরা জানি পার্ট 3টা কি, পার্ট 3টাও 4 থেকে 5 মিনিটের মধ্যে র‍্যাপ আপ হয়ে যাবে। সো এখানের মধ্যে আপনাকে বেশি সময় দিতে হবে না। সো এটাও আপনার এক্সামিনারের কাছে, আপনার এক্সামিনার মাথায় থাকবে যে হচ্ছে কি আমাকে জিনিসটা 4 থেকে 5 মিনিটের মধ্যে র‍্যাপ আপ করতে হবে। সো আমরা বুঝে নিলাম পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3তে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, আর আমরা কি কি টাইপের কতক্ষণের মধ্যে আনসার করতে হবে সব আমরা আজকে দেখে নিলাম। ঠিক আছে, তাহলে সবাই কি ক্লিয়ার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পর্যন্ত? কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, না বুঝে থাকলে আমাকে কমেন্ট সেকশনে বলে দিতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আন্ডারস্টুড ওয়ার্ডটা লিখে বলে দিবেন যে আপু বুঝতে পেরেছি। অলরাইট, তো সবাই আমাকে কমেন্ট সেকশনে আন্ডারস্টুড লিখে জানিয়ে দিবেন যে বুঝতে পেরেছেন।
আচ্ছা আমি দেখতে পাচ্ছি নাহিয়ান ভাইয়া বলছেন ক্লিয়ার। আচ্ছা ফাহাদ ভাইয়া বলছেন ক্লিয়ার। আমার ফেসবুক স্টুডেন্টরাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আন্ডারস্টুড লিখে জানিয়ে দিবেন যে আপনি বুঝতে পেরেছেন। অলরাইট, আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউব স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল ভেরি অ্যাক্টিভ। নাহিদ ভাইয়া আমাদেরকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন। জাহির ভাইয়াও বলছেন যে আন্ডারস্টুড। লামিয়া খাতুন আপুও বলছেন ক্লিয়ার। আচ্ছা আস্তে আস্তে সবাই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিচ্ছেন যে সব ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্টুড। অলরাইট, ইমতিয়াজ জাকারিয়া ভাইয়াও আন্ডারস্টুড লিখে জানিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি আমার অনেক পুরানো স্টুডেন্টের চেহারা আজকে দেখতে পারছি, নাম আজকে দেখতে পারছি কমেন্ট সেকশনে, দেখে অনেক ভালো লাগছে। অনিক আহমেদ ভাইয়াও আন্ডারস্টুড লিখে জানিয়ে দিচ্ছেন। আচ্ছা সবাই মোটামুটি আমাকে বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এতটুকু পর্যন্ত, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, আমাকে আরেকবার এই অংশটা বুঝিয়ে দিবেন। অলরাইট, কিন্তু আপাতত আমি পজিটিভ ফিডব্যাকই পাচ্ছি, সবাই বুঝতে পেরেছেন, নাইম ভাইয়াও বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন আমাকে, তাই না? আচ্ছা, তাহলে সবাই যদি বুঝতে পারে তাহলে আমি নেক্সট টপিকে মুভ অন করতে পারি। অলরাইট, তাহলে আমরা এই পর্যন্ত কি কি দেখলাম আমরা একটু দেখে আসি। আমরা স্পিকিং মডিউলের ওভারভিউটা পেয়ে গেলাম, তাই না? কারণ আমরা যদি মডিউলে কি আসে এটাই যদি না বুঝতে পারি তাহলে তো আমরা বুঝতেই পারবো না আজকে আমরা কি নিয়ে কথা বলছি। সো আমরা স্পিকিং মডিউলের ওভারভিউটা আমরা বুঝতে পারলাম, আমরা দেখে নিলাম। অলরাইট, তাহলে আমি নেক্সটটাতে দেখি আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরসে যাই। ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি বেসিক্যালি আমি আপনাদেরকে বললাম। রিডিং অংশে বা লিসনিং অংশে আপনাকে হচ্ছে কি 40টা প্রশ্ন দেওয়া থাকে, ওই 40টা প্রশ্নে প্রতিটা প্রশ্নে 1 মার্কস করে দেওয়া থাকে। আর যদি আপনার প্রশ্ন ভুল হয় তাহলে তো ভুল, আর কারেক্ট হলে আপনি 1 মার্ক পেয়ে গেলেন। কিন্তু স্পিকিং অংশে তো এরকম সিস্টেম নেই, তাই না? স্পিকিং অংশে তো থিংস আর আ বিট ডিফারেন্ট, তাই না? একটু ডিফারেন্ট। এখানের মধ্যে আপনার এক্সামিনারের সাথে আপনি বসছেন, আপনার এক্সামিনার আপনার কথা শুনে আপনাকে মার্কিং করছে। এখন আপনাকে জানতে হবে আপনার এক্সামিনার কি কি নোটিস করছে, কি কি নোটিস করে আপনাকে মার্কসটা দিচ্ছে, ব্যান্ড স্কোরটা দিচ্ছে আপনার এক্সামিনার আপনাকে। এটা যদি আপনি নাই জানেন তাহলে আপনি কোন জায়গায় ইমপ্রুভ করবেন এটা আপনি কেমনে বুঝবেন, তাই না? সো আপনার এক্সামিনার অ্যাকচুয়ালি হচ্ছে কি এই 4টা জিনিস নোটিস করে আপনাকে মার্কিং করছে। সো দিস আর ইয়োর বেসিক্যালি ব্যান্ড ডেসক্রিপ্টরস অর মার্কিং ক্রাইটেরিয়া। অলরাইট, সবাইকে এতটুকু ক্লিয়ার যে ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু ক্লিয়ার হয়েছে। এরপর আমাকে একটু বলবেন যে হলো কি লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি? এই জিনিসটার নাম আমরা অনেক শুনে থাকি। কেউ যদি জেনে থাকেন লেক্সিক্যাল রিসোর্স মানে কি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে লেক্সিক্যাল রিসোর্স মানে এইটা। জানাতো ফেরদৌসী আপু বলছেন যে ক্লিয়ার আপু, আপু একটু চেষ্টা করেন তো একটু লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি। সিন্স ইউ আর ওয়ান অফ আওয়ার রেগুলার স্টুডেন্টস, আই এম শিওর আপনি আমার থেকে শুনেছেন লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি। তাহলে আমি একটু আপনার থেকে প্রশ্ন করতে চাই যে আপু কি জানেন নাকি লেক্সিক্যাল রিসোর্স মানেটা কি? কারণ এই জিনিসটা নিয়ে আমরা অনেক আগে ডিসকাস করেছি, আগে অনেক ডিসকাস করেছি। সো যে জানেন লেক্সিক্যাল রিসোর্স জিনিসটা কি, সো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছেন, সাবিকুন নাহার আপু বলছেন জানি না, জয়িতি আপু বলছেন জানি না, অনেকে বলছেন যে আপনারা এটা নিয়ে ক্লিয়ার না। আচ্ছা, না জানলেও কোনো সমস্যা নাই, আমরা তো আছি এখানের মধ্যে আপনাদেরকে হেল্প করার জন্য। আমি জাস্ট দেখতে চাচ্ছিলাম কে কে জানেন। আমি জানি এখানের মধ্যে অনেকেই জানেন, আর আমি অলরেডি আনসার পেয়ে যাচ্ছি আমার অনেক স্টুডেন্টদের থেকে। সুমন আহমেদ ভাইয়া বলছেন ভোকাবুলারি, ইয়েস। মঞ্জুর কাদের মিঠু ভাইয়াও বলছেন ভোকাবুলারি, হ্যাঁ। মহিউদ্দিন রনি ভাইয়াও বলছেন ভোকাবুলারি। আচ্ছা, যারা আমাকে আনসার দিয়েছেন ভোকাবুলারি, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট।
তাহলে আমি বুঝতে পেরেছি অনেকে আমার অনেক ক্লাস করেছেন, অনেকেই জানেন এটা নিয়ে যে এটা অ্যাকচুয়ালি মানে হলো ভোকাবুলারি। লেক্সিক্যাল রিসোর্স মানে আপনার ভোকাবুলারি, মানে আপনার নতুন নতুন ওয়ার্ড শিখার কি হচ্ছে কি আপনার নতুন নতুন ওয়ার্ড কতদূর জানেন আপনি, কতটা সিনোনিমস জানেন, কতটা অ্যান্টোনিমস জানেন, এইগুলাকেই বলা হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে আনসার করেছেন। আর যারা আমি দেখতে পাচ্ছি আমাকে এখনো অনেক নতুন স্টুডেন্ট আমাকে জয়েন করছেন, আর যারা আমাকে জয়েন করছেন তাদেরকে একটু বলে দিই, আজকে আমরা বেসিক্যালি পড়ছি আইএলটিএস এর স্পিকিং মডিউল। আর এই স্পিকিং মডিউলের আমরা আজকে ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন জিনিসটা দেখে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখনো আমাকে অনেকে হ্যালো জানাচ্ছেন। সায়েদা নাফিসা আক্তার আপু আমাদেরকে হ্যালো জানাচ্ছেন। হ্যালো আপু, কেমন আছেন? অনেকেই আমাকে নতুন নতুন জয়েন করছেন। সো তাদের জন্য আবারও বলে দিই, আজকে আমরা স্পিকিং মডিউলের ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন নিয়ে পড়তে যাচ্ছি। আর ওই অংশে যাওয়ার আগে আমরা বেসিক্যালি স্পিকিং মডিউলটা একটু দেখে নিচ্ছি যে স্পিকিং মডিউলে কি কি আছে। আচ্ছা, অলরাইট, তাহলে আমরা দেখে নিই এখন। আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে পড়বো ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স, এটার মিনিং হচ্ছে কি আপনি একটা যে ওয়ার্ড বারেবার রিপিট না করে আপনি কি সুন্দর করে ফ্লুয়েন্টলি জিনিসটা একটা ফ্লোতে ইংলিশে কথা বলতে পারছেন নাকি, এই জিনিসটাই হচ্ছে কি আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের মধ্যে পড়ে। অলরাইট, আপনাকে যে টপিকটা দেওয়া হয়েছে টপিক অনুযায়ী ওই প্রশ্নের উত্তরই আপনি ঠিক করে করছেন নাকি, এটা হলো কি আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে পড়ে। আপনার এক্সামিনার দেখবে আপনি ইংলিশে কতটা ফ্লুয়েন্ট, আপনি কি বারেবার একই ওয়ার্ড রিপিট করছেন, আপনি কি বারবার থেমে থেমে কথা বলছেন, নাকি আপনি সুন্দর মতো একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্সে সুন্দর করে জাম্প করতে পারছেন, এই জিনিসটাই আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্সের আন্ডারে পড়ে। অলরাইট, আচ্ছা, আমি দেখছি আমাকে অনেক নতুন নতুন স্টুডেন্টরা জয়েন করছেন। থ্যাংক ইউ সো মাচ জয়েন করে ফেলার জন্য সবাইকে। আমার সঙ্গেই থাকবেন কারণ আজকের ক্লাসটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। অলরাইট, সো লেটস সি। এরপর তো আমরা লেক্সিক্যাল রিসোর্স দেখলামই। ভোকাবুলারি হচ্ছে আপনাদের লেক্সিক্যাল রিসোর্স। ভোকাবুলারি জিনিসটা মানে হচ্ছে নতুন নতুন ওয়ার্ড, মাঝে মাঝে একটু সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারছেন নাকি, এই জিনিসটা আপনার এক্সামিনার নোটিস করবে। এরপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এরপর দেখবে আপনার গ্রামার জিনিসটা, আপনি কি হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা তো বেসিক গ্রামারের একটা স্ট্রাকচার, তাই না? এই জিনিসটাকে আপনি ঠিক করে ফলো করতে পারছেন নাকি, আপনি যখন হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করছেন তখন কি আপনি গ্রামাটিক্যাল রুল অনুযায়ী ব্যবহার করছেন নাকি, আপনার সিঙ্গুলার প্লুরাল সব ঠিক আছে নাকি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে নাকি, বেসিক্যালি আপনি গ্রামারের রুলস গুলো ফলো করে সেন্টেন্স মেক করতে পারছেন নাকি, এই জিনিসটাই হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির আন্ডারে পড়বে। অলরাইট, ওকে, নেক্সট হলো প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন জিনিসটা হলো কি আপনার, নাও এই জিনিস জায়গায় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো কি আপনার প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাকসেন্ট, এই দুটা কিন্তু সেম না। আজকে যেহেতু আমরা ফ্লুয়েন্সি এন্ড হলো কি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলবো, দ্যাটস ওয়াই জানিয়ে দিই প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাকসেন্ট এই জিনিস দুইটা জিনিস কিন্তু সেম না। অ্যাকসেন্ট হলো কি আপনার যে জায়গা থেকে আপনি বিলং করেন, আপনার হলো কি ধরেন আপনি চিটাগং, সো আপনার হচ্ছে কি একটা চট্টগ্রামের অ্যাকসেন্ট থাকতে পারে, অথবা হলো কি আপনি ঢাকার মানুষ, তো আপনার একটা ঢাকাইয়া অ্যাকসেন্ট থাকতে পারে। সো এরকম টাইপের যে একটা কথা বলার টোন থাকে মানুষের জায়গা ভিত্তিক, এই জিনিসটাকেই বলা হয় অ্যাকসেন্ট। সো আইএলটিএস আমরা জানি এরকম ধরেন ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, আমেরিকান অ্যাকসেন্ট আছে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট আছে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট আছে, রাইট? তো সবারই কিন্তু কথা বলার একটা টোন থাকে। নাও প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাকসেন্ট আর নট দ্য সেম থিংস। অনেকে ভাবে হলো কি ইংলিশে সুন্দর করে কথা বলার জন্য আমার ওদের অ্যাকসেন্ট কপি করতে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আপনাকে অ্যাকসেন্ট মোটেও কপি করতে হবে না, আপনার টোনটা থাকাটা কিন্তু মোটেও মানে খারাপ কিছু না। ইটস জাস্টিফাইড, ইটস অ্যাবসলিউটলি ওকে যদি আপনার কথা বলার মধ্যে একটা টোন থাকে, একটা অ্যাকসেন্ট থাকে, আর আপনাকে অন্যদের অ্যাকসেন্ট কপি করতে মোটেও হবে না। অলরাইট, কিন্তু প্রোনাউন্সিয়েশন জিনিসটা দিয়ে বুঝাচ্ছে আপনার কথা কি ক্লিয়ার নাকি না, আপনি কি মাঝে মাঝে আনক্লিয়ার ভাবে ওয়ার্ডগুলা বলছেন, নাকি ওয়ার্ডগুলোর যে প্রোনাউন্সিয়েশন হওয়ার কথা ওইটা কি আপনি ভুল প্রোনাউন্স করছেন, এই জিনিসটাই হচ্ছে কি আপনার প্রোনাউন্সিয়েশনের আন্ডারে পড়ে। সো প্রোনাউন্সিয়েশনের আন্ডারে কিন্তু অ্যাকসেন্ট জিনিসটা পড়ে না, প্রোনাউন্সিয়েশনের আন্ডারে কিন্তু আপনার শুধু খালি প্রোনাউন্সিয়েশনই পড়ে, মানে হলো কি আপনি কতটা ক্লিয়ারলি কথা বলছেন এন্ড কতটা শুদ্ধভাবে কথা বলছেন। যেমন হলো কি লিসেন, লিসেন ওয়ার্ডটাতে আমরা জানি টিটা হচ্ছে সাইলেন্ট, তাই না? আমরা জানি টিটা হচ্ছে সাইলেন্ট। সো আমি যদি লিস্টেন বলি
তাহলে কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা ভুল হচ্ছে, রাইট? আমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন এরকম হয়, রাইট? সো হচ্ছে কি এই জিনিসগুলাকেই বলা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আপনাকে যেই জিনিসটার প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি এভাবে বলতে হয় ওভাবে যদি বলেন তাহলেই হচ্ছে কি ইউ আর কারেক্ট, কোনো আপনাকে অ্যাকসেন্ট দিতে হবে না এখানে। সবাই তাহলে ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্টের ডিফারেন্সটা? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ইয়েস আপু আমার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমাকে সবাই থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন। দীপ্ত চন্দ্র দয় ভাইয়াও আমাদের সাথে আছে। আচ্ছা, অনেকে হলো কি আমাকে জয়েন করে ফেলছেন এন্ড আমাকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে এভরিথিং ইজ ক্লিয়ার, সব বুঝতে পেরেছে আমার স্টুডেন্টরা। হাফসা আক্তার আপু আমাকে থামস আপ জানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কমিউনিকেটিং এন্ড লেটিং মি নো যে সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি। আচ্ছা, আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখে নিই। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে কি আইএলটিএস এর মডিউলের ওভারভিউটা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাকে। এটা হচ্ছে আপনার পার্ট 1 এর একটা স্যাম্পল কোয়েশ্চেন। দেখেন, লেটস টক অ্যাবাউট ওয়্যার ইউ লিভ। আমি বললাম যে আপনাকে আপনার বাসা সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে। সো ডু ইউ লিভ ইন আ স্মল টাউন অর আ বিগ সিটি? তারপর আপনি এটার উত্তর দিলেন। এরপর উত্তরটা শেষ হওয়ার পর আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, হোয়াট ক্যান পিপল ডু ফর ফান দেয়ার? এরপর আরো একটা প্রশ্ন, উড ইউ লাইক টু মুভ টু আনাদার প্লেস ইন দ্য ফিউচার? তো এরকম কয়েকটা একই টপিকের উপর আপনার কয়েকটা প্রশ্ন থাকবে আর আপনাকে উত্তর দিতে হবে একটার পর একটা। এটাই ছিল আমাদের স্যাম্পল কোয়েশ্চেন। অলরাইট, আমি জাস্ট দেখাতে চাইলাম আপনাদেরকে যে এভাবে প্রশ্ন আসতে পারে, এভাবে আপনাকে প্রশ্ন করা হয়। অলরাইট, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করে ফ্লুয়েন্সি জিনিসটাতে আসলে আপনার এক্সামিনার আপনার থেকে কি খুঁজছে, ফ্লুয়েন্সি জিনিসটা আসলে কি আপনাদের জন্য। দেখেন, ফ্লুয়েন্সি মানে এখানের মধ্যে অফকোর্স আমরা বুঝি সুন্দরভাবে একটা ফ্লোতে ইংলিশে কথা বলা, এটা তো আছে। আরেকটা ব্যাপার হলো কি ফাস্ট রেসপন্স। ফাস্ট রেসপন্স মানে বুঝাচ্ছি আপনাকে যখন প্রশ্নটা করা হলো আপনি কি অনেকক্ষণ একটা পজ নিয়ে দেন আনসার করছেন নাকি না, এই জিনিসটাও কিন্তু আপনার ফ্লুয়েন্সির আন্ডারে পড়বে। তাড়াতাড়ি রেসপন্ড করাটাও কিন্তু আপনার ফ্লুয়েন্সির অংশ। আপনি যত তাড়াতাড়ি রেসপন্ড করবেন একটা কোয়েশ্চেনের পর আরেকটা কোয়েশ্চেনের, সাথে সাথে আপনার এক্সামিনার বুঝে যাবে যে আপনি অনেক ফ্লুয়েন্ট, তার মানে আপনি অনেক ফ্লুয়েন্টলি কথা বলছেন। এই জিনিসটাই হচ্ছে আপনার ফ্লুয়েন্সির একটা অংশ। নেক্সট হলো কানেক্টিং সেন্টেন্সেস। আপনি একটা সেন্টেন্সের থেকে আরেকটা সেন্টেন্স যখন বলতে যাচ্ছেন, আপনি দুইটা সেন্টেন্সকে কি সুন্দর করে কানেক্ট করে বলতে পারছেন নাকি না, এই জিনিসটাও কিন্তু হচ্ছে কি আপনার ফ্লুয়েন্সির অংশ। অলরাইট, আপনার এক্সামিনার কিন্তু এটাও নোটিস করবে যে হাউ আর ইউ কানেক্টিং ওয়ান সেন্টেন্স উইথ আনাদার থ্রু ইউজিং প্রপার কানেক্টরস বা জাস্ট একটা সুন্দর পজ নিয়ে একটা সুন্দর ফ্লোতে যদি আপনি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করতে পারেন, এটাও কিন্তু আপনাকে আপনার এক্সামিনার এটাতেও বুঝে যাবে যে আপনি অনেক ফ্লুয়েন্ট। অলরাইট, এই জিনিসটাও কিন্তু আপনার ফ্লুয়েন্সিকে প্রকাশ করে। নেক্সট হলো আপনার এক্সটেন্ড। এক্সটেন্ড বলতে আমি বুঝাচ্ছি আনসার এক্সটেন্ড করা। এটাও দেখায় আপনি কতটা ইংলিশে ফ্লুয়েন্ট। আপনি যদি জাস্ট ইয়েস নো আনসার দিয়ে দেন তাহলে তো হলো না, তাই না? আপনাকে সুন্দর করে আনসার করতে জানতে হবে, আপনাকে বড়ভাবে আনসার করতে জানতে হবে, আনসারটা এক্সটেন্ড করতে জানতে হবে, লম্বা করতে জানতে হবে যেখানে প্রয়োজন ডেফিনেটলি। সো আপনাকে আনসার এক্সটেন্ডের মধ্যেও কিন্তু আপনার ফ্লুয়েন্সির অংশ আছে। নেক্সট হলো থিঙ্কিং সাউন্ডস। থিঙ্কিং সাউন্ডস হলো বেসিক্যালি আমরা যখন একটা কথা বলছি আপনার সঙ্গে, তখন আমরা মাঝে মাঝে এরকম কিছু সাউন্ড মেক করি না যে ওকে ওয়েল, এরকম কিছু আমরা সাউন্ড মেক করে থাকি। সো এই থিঙ্কিং সাউন্ড গুলো যদি বেশি থাকে আপনার স্পিচে তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সির স্কোরটা কমে যায়। অলরাইট, টু সাম লেভেল আপনার থিঙ্কিং সাউন্ড গুলা বা ফিলার ওয়ার্ডস গুলা ব্যবহার করা ইজ অ্যাবসলিউটলি জাস্টিফাইড। অ্যাবসলিউটলি আপনি ব্যবহার করতে পারবেন, কেন পারবেন না? এটা তো মানে হচ্ছে কি আপনি জাস্ট ভাবছেন, সো আপনি জাস্ট একটা পজ নিচ্ছেন, পজের মাঝখানে জাস্ট আপনি একটা ওয়ার্ড বলছেন যে মানে এটা তো জাস্ট ভাবার একটা সাউন্ড, তাই না? কিন্তু এটা যদি বেশি হয়ে যায়, এটা যদি বেশি রিডান্ডেন্ট লেগে যায়, এটা যদি রিপিট করেন বেশি, আপনাকে যখনই প্রতিটা কোয়েশ্চেন করা হচ্ছে, প্রতিটা কোয়েশ্চেনেই আপনি হচ্ছে কি এই থিঙ্কিং সাউন্ড গুলা দিচ্ছেন, এই ফিলার ওয়ার্ডস গুলা দিচ্ছেন। অনেকের হ্যাবিট থাকে এই জিনিসটার যে অনেকবার ওরা কথা বলার মাঝখানে ওয়ার্ডটা বলে থাকে,
রাইট? সো এই জিনিসটা যদি আপনি বেশি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সি কমে যাবে। সো এটা অফকোর্স মাথায় রাখতে হবে। থিঙ্কিং সাউন্ড জিনিসটা আমরা করে থাকি, বাট এটা একটা লেভেল পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত করে থাকতে হবে। এর চেয়ে বেশি করলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে মার্কস কাটা যাবে, আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। তাহলে ফ্লুয়েন্সি জিনিসটা কি কি, ফ্লুয়েন্সি জিনিসটা কি, এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে কি, বুঝতে পেরেছি এই জিনিসটা লিখে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু ক্লিয়ার হয়েছে। আমি দেখতে পাচ্ছি তানিয়া আপু আমাদেরকে বলছেন স্পিকিং এ আমার ফ্লুয়েন্সিতে সমস্যা হয়। ইয়েস আপু, এটা অনেকেরই হয়, ইউ আর নট অ্যালোন ইন দিস, আপনি একা না এই প্রবলেমে। তো হচ্ছে কি এই জন্যই আমি আজকে চলে এসেছি আপনাদেরকে ফ্লুয়েন্সি কেমনে ঠিক করতে হবে এই জিনিসটাই দেখিয়ে দেওয়ার জন্য। সো আপনাদের যদি এই যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে, আপনার যদি ফ্লুয়েন্সি ব্যাপারটা ধরে থাকতে পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফাহাদ ভাই আমাদের সঙ্গেই আছে ক্লাসের শুরু থেকে, উনি বলছেন যে জি ক্লিয়ার। নাহিয়ান ভাইও বলছেন ক্লিয়ার। আচ্ছা, সবাই থামস আপ দিয়েও আমাকে জানিয়ে দিচ্ছেন যে ক্লিয়ার হয়েছে। মিলুফা বেগম আপুও বলছেন ক্লিয়ার। আচ্ছা, খাদিজা রুমান আপু বলছেন ক্লিয়ার। আব্দুল গনি ভাইয়াও ক্লিয়ার জানিয়েছেন আমাকে। রুবিনা রহমান আপু আন্ডারস্টুড বলছেন। আচ্ছা, মোটামুটি সবারই তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছে ফ্লুয়েন্সি জিনিসটা কি, তাই না? তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করতে পারবো। এখন আমরা দেখব কিছু টিপস এন্ড ট্রিক্স অন হাউ টু ইমপ্রুভ ইয়োর ফ্লুয়েন্সি। কারণ সবাই এটাতে অনেক স্ট্রাগল করে, কেউ বুঝতে পারে না কেমনে আনসার করবে, কি করবে না করবে, কিভাবে প্র্যাকটিস করবে ফ্লুয়েন্সি আনার জন্য। সো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কেমনে ফ্লুয়েন্সি ঠিক করতে হবে। দেখেন, সবার প্রথমে আনসার এক্সটেন্ড করা, এটা প্র্যাকটিসে রাখতেই হবে। জাস্ট ইয়েস নো বলে আপনি আনসার শেষ করে দিতে পারবেন না, আপনাকে কিন্তু আনসার গুলো অনেক এক্সটেন্ড করেই বলতে হবে। অলরাইট, যেমন হলো কি দেখেন, ইয়েস অর নো আনসার দেওয়া থেকে বিরত থাকবেন। ইয়েস অর নো বললে আপনার যে আপনি যে ইংলিশে ফ্লুয়েন্ট এই জিনিসটাই আপনি প্রকাশ করতে পারবেন না আপনার এক্সামিনারকে। আপনি যত ইংলিশে কথা বলবেন তত বেশি আপনি যে কতটা ফ্লুয়েন্ট এটা বুঝাতে পারবেন, তাই না? আপনি যদি শর্ট আনসার দেন তাহলে তো আপনার এক্সামিনার আপনাকে ভাববে যে আপনি ফ্লুয়েন্ট না, তাই না? সো দ্যাটস ওয়াই হচ্ছে কি ইয়েস নো আনসার দিব না আমরা। ইয়েস বললেও আমরা আনসারটা একটু এক্সটেন্ড করব, নো বললেও আমরা আনসারটা একটু এক্সটেন্ড করব। এরপর হচ্ছে কখনো আই ডোন্ট নো বলবেন না। কখনো হচ্ছে কি যদি প্রশ্নটার আনসার নাও জানা থাকে, আপনি ধরেন আনসারটা করতে পারছেন না, তবুও আই ডোন্ট নো বলবেন না। যা বানিয়ে যা যদ্দূর বলতে পারেন তদ্দূর বলে দিবেন। হতেই পারে আপনার কাছে টপিকটা অনেক আনফ্যামিলিয়ার, টপিকটা নিয়ে আপনি কখনো বেশি ভাবেননি, কিন্তু আপনাকে তবুও তখনই ইনস্ট্যান্টলি ভেবে কিছু না কিছু বলতে হবে। আই ডোন্ট নো বলে জিনিসটা শেষ করে দিলে অ্যাকচুয়ালি চলবে না। অলরাইট, নেক্সট হচ্ছে কি প্র্যাকটিস ইউজিং চাঙ্কস। এই জিনিসটা নিয়ে আমরা ডিটেইলসে একটু পরেই বলবো, সো এটা একটু মাথায় রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো আমরা প্র্যাকটিস ইন্টোনেশন এন্ড স্ট্রেস। এটাও আমরা কি বুঝাতে চাচ্ছি এটাও আমরা একটু পর প্র্যাকটিস করব। অ্যাভয়েড থিঙ্কিং সাউন্ডস। থিঙ্কিং সাউন্ডস যেগুলো আমি বললাম যে আমরা ফিলার কিছু ওয়ার্ডস ইউজ করে থাকি, ওকে, আই, ওয়েল, এভাবে করে আমরা হচ্ছে কি মাঝে মাঝে কিছু হচ্ছে ভাবার সময় সাউন্ড করে থাকি, এগুলো একটু অ্যাভয়েড করা ভালো, মানে বেশি বেশি না বলা ভালো এটা। কারণ এগুলো যদি বেশি বেশি বলেন আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা রুইন হয়, ফ্লুয়েন্সিটা একটু নষ্ট হয়। নেক্সট হচ্ছে কি কানেক্টার্স প্র্যাকটিস করতে হবে। কানেক্টার্স বলতে হচ্ছে কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য কিছু ওয়ার্ডস ব্যবহার করা হয়, এগুলাকে আমরা কানেক্টার্স হিসেবে চিনে থাকি। সো এই কানেক্টার্স গুলা প্র্যাকটিস করতেই হবে, কারণ কানেক্টার্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সিতে আপনার দেখা হবে এক সেন্টেন্সের সাথে এক সেন্টেন্স আপনি কেমনে কানেক্ট করছেন। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আমরা ডিটেইলসে একটু পর পড়বো। নেক্সট হচ্ছে প্র্যাকটিস টাং টুইস্টার্স। টাং টুইস্টার্স জিনিসটা আপনাদেরকে বলে দিই, বেসিক্যালি এটা প্রোনাউন্সিয়েশনের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনাদের। টাং টুইস্টার্স হলো, আপনাদেরকে এক ওয়ার্ডে বলে দিই, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে এসেছি, পাখি পাকা পেঁপে খায়, রাইট? এইরকম টাইপের যা যা আছে এগুলাকে আমরা ইংলিশে বলে থাকি টাং টুইস্টার্স। আপনি যদি বাসায় মাঝে মাঝে বা প্রতিদিনই একটু করে এক একটা টাং টুইস্টার্স প্র্যাকটিস করেন, এটা কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশনে এন্ড ফ্লুয়েন্সিতে আপনাকে অনেক হেল্প করে।
যেমন পাখি পাকা পেঁপে খায়, এটা যদি আপনি ফার্স্টে স্লো দিয়ে শুরু করবেন, দেন আস্তে আস্তে ফাস্ট ভাবে বলা শুরু করবেন, এটা যদি করে থাকেন, এটা আপনি ওভার দ্য টাইম একটা রেজাল্ট পাবেন। এটা হয়তো ফার্স্ট 1-2 দিনে পাবেন না, কিন্তু ওভার দ্য টাইম এটা প্র্যাকটিস করতে করতে এটা কিন্তু রেজাল্ট পাবেন। এটাতে এরকম ইংলিশ অনেক টাং টুইস্টার্স আছে, যেমন হচ্ছে কি she sells seashells on the seashore. ওকে, সো এটা অনেক কনফিউজিং লাগতে পারে, বাট আমি বলে দিই জিনিসটা কি। এখানে আমি একটু লিখে দিচ্ছি। এই যে এই লেখাটাতে একটু ফোকাস করবেন, she sells seashells on the seashore. সো এটা একটু টাং টুইস্টার না, আপনার টাংটাকে একটু টুইস্ট করে ফেলতেছে না? সো এই যে এরকম পাখি পাকা পেঁপে খাওয়ার মতো এরকম ইংলিশে অনেক টাং টুইস্টার্স আছে, এগুলো একটু আপনাকে ভাষায় প্র্যাকটিস করতে হবে যাতে আপনার ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়। অলরাইট, সো এরকম টাইপের অনেক আছে। আপনারা যারা জানেন এরকম টাং টুইস্টার্স, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোনটা জানেন। একটা তো এক্সাম্পল আমি দিলাম, এরকম হাজার হাজার টাং টুইস্টার্স আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আসিফ ভাই অলরেডি আমাদেরকে একটা দিয়েছেন, ব্ল্যাক ব্লাড, ব্লু ব্লাড, ব্রাউন ব্লাড। ওকে, এটাও একটা হতে পারে ডেফিনেটলি, এরকম অনেক আছে। আমি দেখতে পাচ্ছি আমাকে অনেকে এখন জানিয়ে দিচ্ছেন এরকম যারা জানেন। আরো একটা আছে, বেটি বট আ বিট অফ বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার, এরকম একটা আছে। আরো অনেক এরকম আমাদের টাং টুইস্টার্স আছে। আপনাদের কাছে যদি কোনো টাং টুইস্টার্স এরকম জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আপনাদের অন্য স্টুডেন্টদেরও হেল্প হয়ে যায়। আচ্ছা, আমি দেখছি আমাকে আরেকজন জানিয়েছেন যে ক্যান ইউ ক্যান আ ক্যানার উইথ আ ক্যান। ওকে, এটাও একটা টাং টুইস্টার্স হতে পারে। ইয়েস, ডেফিনেটলি। সো এরকম বেসিক্যালি অনেক টাং টুইস্টার্স আছে। অলরাইট, এটা তো একটা দেখলাম, আরো একটা আছে হচ্ছে কি বেটি বট আ বিট অফ বাটার বাট দ্য বাটার ওয়াজ বিটার, এটাও একটু জানিয়ে দিই আপনাদেরকে। Betty bought a bit of butter, but the butter was bitter. এটাও একটা হলো কি টাং টুইস্টার্স। এগুলো খুব কমন কিছু টাং টুইস্টার্স, এগুলো আপনি বেসিক্যালি বাসায় কেমনে প্র্যাকটিস করবেন একটু বলে দিই। এরকম অনেক আপনি ইন্টারনেটে অনেক হচ্ছে কি এরকম টাং টুইস্টার্স পেয়ে যাবেন, যেটা আপনার কাছে সুবিধার মনে হয়, যেটা আপনার কাছে ইজি মনে হয়, ওটা দিয়ে শুরু করবেন ডেফিনেটলি। সো প্রথমে স্লোলি জিনিসটা বলবেন, প্রতিটা ওয়ার্ডে এমফাসিস দিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ড নোটিস করে করে প্রতিটা ওয়ার্ডটা সুন্দর করে প্রোনাউন্স করে করে বলে যাবেন। স্লোলি শুরু করবেন, দেন আস্তে আস্তে আপনার স্পিডটা বাড়াতে হবে। আস্তে আস্তে, একদম আস্তে আস্তে। এখন হচ্ছে কি একটু স্লোলি বললেন, একটু ফাস্ট বললেন, আবার আবার আর একটু ফাস্ট বললেন, কিন্তু প্রতিটা ফাস্টে হচ্ছে কি আপনার মাথায় রাখতে হবে যাতে আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক থাকে। এটাই হচ্ছে কি আপনার প্রোনাউন্সিয়েশনে হেল্প করবে। যতই ফাস্ট বলেন না কেন, আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক থাকতেছে। তো এই জিনিসটাই হচ্ছে কি আপনার টাং টুইস্টার্স। এভাবে করেই হচ্ছে কি আপনার টাং টুইস্টার্স প্র্যাকটিস করতে হয়। প্রথমে স্লোলি, দেন আস্তে আস্তে আপনার পেসটা আগাতে হয়, ফাস্ট করতে হয়, আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হয়। কিন্তু স্পিড বাড়ানোর সাথে সাথে আপনার প্রোনাউন্সিয়েশনটাও ঠিক রাখতে হবে। এটাই হচ্ছে এখানে চ্যালেঞ্জ। সো এটাই হচ্ছে আপনার টাং টুইস্টার্স। অলরাইট, আমাকে অনেকে আরো অনেক টাং টুইস্টার সাজেস্ট করে ফেলছেন, আমি দেখতে পারছি কমেন্ট সেকশনে। ওকে, সো আপনারা যারা এগুলো জানেন, দ্যাট ইজ অ্যামেজিং। সো হচ্ছে কি আপনারা এভাবে প্র্যাকটিস করে ফেলবেন। অলরাইট, তাহলে এটা ছিল আমাদের টাং টুইস্টার্স এর ব্যাপার। এরপর আমরা দেখবো হচ্ছে কি কানেক্টরস। কানেক্টরস ব্যবহার করবেন ডেফিনেটলি, কানেক্টরস প্র্যাকটিস করতে হবে। যেমন আইডিয়াস দেওয়ার জন্য আপনি যখন আইডিয়া অ্যাড করছেন, তখন হচ্ছে কি আইডিয়া যখন দিচ্ছেন, তখন হচ্ছে কি আপনার কিছু টাং কানেক্টরস আছে, যেমন হচ্ছে ইন মাই অপিনিয়ন অথবা আই উড সে, এভাবে করে আপনি হচ্ছে কি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যেতে পারেন। নেক্সট হচ্ছে কি আইডিয়াস অ্যাড করার জন্য, আপনি একটা আইডিয়া অলরেডি দিলেন, এটার উপর আপনি আরেকটা আইডিয়া অ্যাড করবেন,
তখন হচ্ছে কি আপনি বলতে পারেন অলসো অথবা অন টপ অফ দ্যাট, এভাবে টু অ্যাড এভাবেও বলা যায়, তাই না? এভাবে করে হচ্ছে কি কিছু কানেক্টরস ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আইডিয়াস কন্ট্রাস্ট, মানে অপোজিট একটা কথা বলতে যাবেন এখন, এই অপোজিট কথা বলার জন্য হচ্ছে কিছু আপনার কানেক্টরস ব্যবহার করে থাকতে পারেন, যেমন হচ্ছে বাট বা হাউএভার। ঠিক আছে, আপনি একটা কথা বললেন, এখন একটা অপোজিট কথা বললেন, তখন আমি বাট বলি, তাই না? যে হ্যাঁ এরকম এরকম হয়েছে, কিন্তু আমার আবার এটাও হয়েছে এরকম। ঠিক আছে, এরকম অপোজিট জিনিসটা বলার জন্য আমরা কিন্তু ওয়ার্ডটা বা বাট ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, তাই না? তো এই যে আইডিয়াস কন্ট্রাস্ট বা অপোজিট কিছু বলার জন্য আমরা কিছু কানেক্টরস দেখতে পারি। তো এগুলা হচ্ছে কি কানেক্টরস এর ব্যবহার। অলরাইট, সবাই তাইলে এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে থামস আপ দিয়ে অবশ্যই জানিয়ে দেন যে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবুজ ভাই আমাদেরকে থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন ক্লিয়ার। আচ্ছা, আমাকে সবাই থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আরো কয়েকটা থামস আপ পেয়ে গেলে আমি হচ্ছে কি সামনে মুভ অন করব। ফারুক আহমেদ ভাইয়াও আমাদেরকে থামস আপ জানাচ্ছেন। ইফতেখার মাহমুদ আসিফ ভাইয়াও থামস আপ জানিয়ে দিচ্ছেন সবকিছু ক্লিয়ার। আচ্ছা, সবাই আমাকে অল ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছেন। আচ্ছা, আই হ্যাভ গটেন এনাফ রেসপন্সেস, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি, তাই না? যে সবকিছু ক্লিয়ার আছে। অলরাইট, সো আমরা নেক্সটটাতে যাই। রিপিট এন্ড সাবস্টিটিউট মেথড, এই জিনিসটা কি? এটা মানে হচ্ছে কি আপনি বারে বার কিছু জিনিস আপনি বাসায় প্র্যাকটিস করবেন রিপিট করে করে এবং সাবস্টিটিউট করে করে। যেমন আমরা একটু আগে দেখলাম চাঙ্ক জিনিসটা। হ্যাঁ, চাঙ্ক মানে হলো a few words put together as a group। এখানের মধ্যে আমরা চাঙ্ক মানে বুঝাচ্ছি হচ্ছে কি কিছু ওয়ার্ড একসাথে একটা গ্রুপ করে একটা চাঙ্ক হয়। আর চাঙ্ক অফ সামথিং বলি না আমরা, যে পিস অফ সামথিং, হ্যাঁ, একটা অংশ বেসিক্যালি। তো এখানের মধ্যে চাঙ্ক বলতে আমরা বুঝাচ্ছি হলো কি একটা গ্রুপ অফ ওয়ার্ড একসাথে একটা ওয়ার্ড বুঝালে, মানে একটা ওয়ার্ড না, একটা গ্রুপ অফ ওয়ার্ডস কে একসাথে হচ্ছে আইডেন্টিফাই করলে এটাকে আমরা চাঙ্ক বুঝাই। a few words put together as a group, একটা গ্রুপ করে ফেললে, অনেকগুলো ওয়ার্ডকে একসাথে গ্রুপ করে ফেললে এটাকে আমরা চাঙ্ক বুঝাচ্ছি। অলরাইট, যেমন দেখেন আমরা এখানের মধ্যে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস এর উপর ফোকাস করা এফেক্টস ইওর ফ্লুয়েন্সি। তো ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস এর উপর যদি আপনি ফোকাস করেন, এটা আপনার একটু হচ্ছে কি ফ্লুয়েন্সিতে এফেক্ট পড়ে। একটা একটা ওয়ার্ডকে নোটিস করে করে প্র্যাকটিস না করে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি চাইলে একটা চাঙ্ক নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, কিছু জিনিস আপনি একটা চাঙ্ক আকারে প্র্যাকটিস করলে আপনার জন্য আরো বেটার হবে। আপনি আলাদা আলাদা ওয়ার্ড এভাবে ফোকাস করে করে প্র্যাকটিস না করার চেয়ে ভালো চাঙ্ক নিয়মে প্র্যাকটিস করাটা। যেমন হলো কি দেখেন, বাই দ্য ওয়ে, হ্যাঁ, বাই দ্য ওয়ে এইভাবে প্র্যাকটিস না করে বাই দ্য ওয়ে জিনিসটাকে একটা চাঙ্ক ধরে যদি আমি সেন্টেন্সটা প্র্যাকটিস করি তাহলে আমার জন্য সুবিধা হবে। বাই দ্য ওয়ে আই অলসো হ্যাভ সাম আইসক্রিম উইথ মি। হ্যাঁ, ধরেন আপনার একটা কনভারসেশন হচ্ছে ফ্রেন্ডের সাথে, আপনি বলছেন যে আপনার কাছে কিছু চকলেট আছে, তারপর আবার বললেন যে বাই দ্য ওয়ে আমার কাছে তো আইসক্রিমও আছে। হ্যাঁ, তো আপনি তখন এভাবে যদি না বলেন যে বাই দ্য ওয়ে, এভাবে না বলে আপনি বাই দ্য ওয়ে এভাবে একসাথে যদি বলে ফেলেন জিনিসটা আরো ফ্লুয়েন্ট শোনায়। তো আপনি বাসায় বাই দ্য ওয়ে কে একটা চাঙ্ক হিসাবে ধরে প্র্যাকটিস করবেন। তো বাই দ্য ওয়ে একটা হলো, ধরেন হচ্ছে ইউ শুড হ্যাভ, তো ইউ শুড হ্যাভ জিনিসটাকেও হচ্ছে কি আপনি ইউ শুড হ্যাভ কাম টু দ্য পার্টি। হ্যাঁ, এটা বললেন, এটা না বলে ইউ শুড হ্যাভ বলে আপনি যদি জিনিসটাকে একসাথে যদি প্র্যাকটিস করেন, ইউ শুড হ্যাভ কাম টু দ্য পার্টি। হ্যাঁ, এভাবে করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, যেমন হচ্ছে কি তখন আপনি এখানের মধ্যে রিপিট করলেন বারে বার, বাসায় প্র্যাকটিস করার সময় বারে বার এগুলা রিপিট করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাই দ্য ওয়ে এভাবে বলে বলে বাই দ্য ওয়ে এর সাথে পুরো সেন্টেন্সটা প্র্যাকটিস করতে হবে। এরপর কি করবেন, বাই দ্য ওয়ে এর সাথে অনেকগুলা পার্ট আপনি অ্যাড করে করে সাবস্টিটিউট করে করে প্র্যাকটিস করবেন। অলরাইট, যেমন হচ্ছে কি রিপিট তো করবেন আর সাথে প্রতিটা বার সেম সেন্টেন্স না, সেন্টেন্সটাকে চেঞ্জ করবেন। বাই দ্য ওয়ে এর সাথে একবার এইটা এই লাইন বললেন, বাই দ্য ওয়ে এর সাথে আরেকবার ওই চাঙ্কটা ডিফারেন্ট রাখলেন। এভাবে করে রিপিট এন্ড সাবস্টিটিউশন মেথডে আপনি জিনিসটা প্র্যাকটিস করতে পারেন। তারপর হচ্ছে টু বি অনেস্ট, আই থিংক
এইভাবে করে আপনি যদি প্র্যাকটিস করেন আপনার জন্য ভালো হবে। যেমন হচ্ছে কি আপনি টু বি অনেস্ট আই থিংক এভাবে করে না বলে আপনি জিনিসটাকে একসাথে যদি বলে ফেলেন তাহলে জিনিসটা আরো ফ্লুয়েন্ট শোনায়। To be honest, I think you should have come to the party. So to be honest, I think you should have come to the party. So একটা ওয়ার্ডের উপর ফোকাস না করে আপনি পুরাটাকে একটা অংশ ধরে আপনি ফোকাস করছেন। জিনিসটা বেটার হয় এটা এভাবে যদি প্র্যাকটিস করেন। তারপর হচ্ছে কি আরেকটা ওখানে দেখা যাচ্ছে না I'd rather মানে হলো কি I would rather অথবা I'd rather I would কে I'd লেখা যায় না, দুইটা তো সেম জিনিস তাই না, শর্ট করে নিলাম। সো I'd rather come to the party than stay home and sleep. So I'd rather জিনিসটাকেও একটা ওয়ার্ড ভাবে ধরে আপনি যদি আগান এইভাবে করে যদি প্র্যাকটিস করেন জিনিসটাতে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। সো এটাকে বলা হয় চাঙ্ক মেথডে প্র্যাকটিস করা অথবা রিপিট এন্ড সাবস্টিটিউট মেথডে প্র্যাকটিস করা। মানে আপনি যখন বাসায় প্র্যাকটিস করছেন এই জিনিসটাকে চাঙ্ক ধরবেন আর বাকিটুকু চেঞ্জ করতে থাকবেন বারেবার। হ্যাঁ, বাকিটুকুর পার্টটা আপনার চেঞ্জ হতে থাকবে সেন্টেন্সের। তো এভাবে করে করে প্রতিদিন যদি 5 থেকে 10 মিনিটও যদি এটা প্র্যাকটিস করেন আপনাদের কিন্তু ফ্লুয়েন্সিতে অনেক হেল্প হবে। অলরাইট, ওকে, তাহলে এটা ছিল রিপিট এন্ড সাবস্টিটিউট মেথড বা চাঙ্ক মেথড। নেক্সট সাথে চলে যাই হচ্ছে কি প্র্যাকটিস বোথ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভোকাবুলারি। এটা মানে কি বুঝাচ্ছি, অ্যাক্টিভ ভোকাবুলারি কি এন্ড প্যাসিভ ভোকাবুলারি কি। আমরা জানি ফ্লুয়েন্সি মানে শুধু ফ্লুয়েন্সি না যে আপনি কতটা সুন্দর করে একটার পর একটা কথা বলে যেতে পারছেন, এখানে কিন্তু দ্য ভোকাবুলারি প্লেজ আ হিউজ পার্ট এজ ওয়েল। আপনার যদি ভোকাবুলারি ভালো না থাকে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে কোনো লাভ নেই। অল আর অ্যাকচুয়ালি ইন্টার কানেক্টেড। এই চারটা যে ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখেছি আমরা সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টার কানেক্টেড। অলরাইট, সো একটা প্র্যাকটিস করবেন আরেকটা প্র্যাকটিস করবেন এটা হবে না। আপনি কখন ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনার কখন ফ্লুয়েন্সি আসবে ইংলিশে, যখন আপনি অ্যাক্টিভ ভোকাবুলারি এন্ড প্যাসিভ ভোকাবুলারি দুইটাই অ্যাপ্লাই করতে পারছেন। অ্যাক্টিভ ভোকাবুলারি জিনিসটা কি, যে ওয়ার্ডস আপনি চিনতে পারেন এবং ব্যবহার করতে পারেন, যে ওয়ার্ডগুলো আপনার চেনাও আছে আর যে ওয়ার্ডসগুলো আপনি এখন সেন্টেন্সে ইংলিশে বলার সময় ব্যবহারও করতে পারছেন বা রাইটিংও ব্যবহার করতে পারছেন। কিন্তু প্যাসিভ ভোকাবুলারি হচ্ছে কি যে ওয়ার্ডস আপনি চিনতে পারেন, হয়তো আপনাকে যদি প্রশ্ন করা হয় হচ্ছে কি কমিউটের মিনিং কি, হ্যাঁ আপনি কমিউটের মিনিং জানেন কিন্তু হচ্ছে কি আপনি এটা সেন্টেন্সে এখনো ব্যবহার করতে শিখেননি, আপনি এখনো বুঝছেন না এটা কেমনে সেন্টেন্সে ব্যবহার করব বা আমি আমার স্পিচে কেমনে ব্যবহার করব, স্পিচে কেমনে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার প্যাসিভ ভোকাবুলারি। তো দুইটা ভোকাবুলারি আপনার জানা আছে বাট একটাকে আপনি ব্যবহার করতে পারছেন আরেকটাকে আপনি ব্যবহার করতে পারছেন না। সো আপনাকে কি করতে হবে, সব প্যাসিভ ভোকাবুলারিকে অ্যাক্টিভ ভোকাবুলারিতে নিয়ে আসতে হবে। ভোকাবুলারি বেশি বেশি প্র্যাকটিস করে, এক্সাম্পলের সাথে প্র্যাকটিস করে, কনটেক্সটের সাথে প্র্যাকটিস করে, আপনার রিয়ালিটির সাথে মিক্স করে, আপনার নিজের লাইফের সাথে রিলেট করে করে আমরা হচ্ছে ভোকাবুলারি, আমরা অলরেডি কিন্তু আগে একদিন ভোকাবুলারির উপর ক্লাস নিয়েছি, ওখানে আমাদের এসব নিয়ে ডিসকাশন হয়েছে, কেমনে ভোকাবুলারি মনে রাখতে হবে এন্ড এভরিথিং, এগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। সো ওখানের মধ্যে আমরা দেখেছিলাম কেমনে আপনারা ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। সো ওভাবে ভোকাবুলারি প্র্যাকটিস করে করে যে ভোকাবুলারি গুলো আপনারা এখনো ব্যবহার করতে শিখেননি ওগুলো আপনাদের ব্যবহার করতে শিখে ফেলতে হবে। ওকে, সো অ্যাক্টিভ ভোকাবুলারি এন্ড প্যাসিভ ভোকাবুলারি দুইটাই আপনার প্র্যাকটিস করতে হবে। এই দুইটা যদি প্র্যাকটিস না করেন আপনার ফ্লুয়েন্সি বাড়বে না ইংলিশে। দুইটাই প্র্যাকটিস করতে হবে যাতে আপনার ফ্লুয়েন্সিটা বেশি বেশি লাগে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে ম্যাম এতটুকু পর্যন্ত আমার ক্লিয়ার হয়েছে। অ্যাক্টিভ ভোকাবুলারি কি, প্যাসিভ ভোকাবুলারি কি, এগুলা কি ক্লিয়ার হয়েছে? ভৌমিক ভাইয়া বলছেন ক্লিয়ার। আচ্ছা, আমার বাকি স্টুডেন্টরা তো আমার সঙ্গেই আছেন, ওনারা অ্যাজ ইউজুয়াল আমাকে জানিয়ে দিচ্ছেন সব ক্লিয়ার। রুবিনা রহমান আপুও বলছেন থামস আপ দিয়ে জানিয়ে দিচ্ছেন। আচ্ছা, সবাই আমাকে আস্তে আস্তে জানিয়ে দিচ্ছেন যে সব ক্লিয়ার।
আচ্ছা, সবাই আমাকে ক্লিয়ার লিখে জানিয়ে দিয়েছেন যে সব ক্লিয়ার, জাহিদ সরকার ভাইয়াও ক্লিয়ার, সাইফুল আমিন ভাইয়াও সবাই ক্লিয়ার। ওকে, তাহলে যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারবো। এখন চলে আসছি ইন্টোনেশন এন্ড স্ট্রেসের ব্যাপারে। ইন্টোনেশন জিনিসটা কি? ইন্টোনেশন ইজ দ্য রাইজ এন্ড ফল অফ দ্য ভয়েস ইন স্পিকিং। আমরা যখন কথা বলছি তখন কি আমরা একদম সেম পেসে সেম লেভেলে কথা বলছি প্রতিটা জিনিস? মাঝে মাঝে উপর নিচ হচ্ছে না আমাদের টোনে? হ্যাঁ, কিছু জিনিসে যেখানে আমার একটু হচ্ছে কি আপনাদেরকে ঠিক করে বুঝাতে হবে, যেখানে আমি একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে বলছি, ওগুলাতে আমি একটু জোর দিয়ে বলছি না। আবার কিছু ওয়ার্ড গুলো আমরা আবার সেন্টেন্সে একটু নর্মালি কথা বলছি না। এই যে রাইজ এন্ড ফল, আমাদের যে টোনটা, কথার টোনটা তো সবসময় এক কার্ভটা এভাবে থাকে না, আমাদের উপর নিচ করে, তাই না? এই জিনিসটাকে বলা হয় ইন্টোনেশন। আর স্ট্রেস মানে তো বুঝি যে জোর, জোর দিয়ে কোনো কিছু বলা, এটাকে স্ট্রেস বলা হয়। আপনার ফ্লুয়েন্সি, আপনি কতটা ইংলিশে সুন্দরভাবে কথা বলতে পারছেন, এই জিনিসটাই তো ফ্লুয়েন্সি। তো আপনি কতটা সুন্দরভাবে কথা বলতে পারছেন এই জিনিসটাই দেখা যাবে আপনার ভয়েসে, আপনার কথা বলার সময় কতটা ইন্টোনেশন আছে, কতটা স্ট্রেস আছে, আপনার টোনটা কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে আপনি কথা বলতে পারছেন, ইমোশনস দিয়ে কথা বলতে পারছেন, এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টোনেশন এন্ড স্ট্রেস। ওকে, এটা দেখেন ইন্টোনেশন, রাইজ এন্ড ফল অফ দ্য ভয়েস। যেমন এই জিনিসটা দেখেন, আই থিঙ্ক আমি আমি এটা দুই ভাবে আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা বুঝবেন তাহলে ইন্টোনেশন জিনিসটা কি। আই থিঙ্ক ইউ শুড কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ফার্স্ট। জিনিসটা আমি খুব ফ্ল্যাট ভাবে বললাম না, খুব হচ্ছে কি মানে নর্মাল টোনে, একদম স্ট্রেট লাইনে বললাম না, একদম টোনটাতে কোনো উপর নিচ ছিল না বা সামথিং। এখন যখন আমি বলতে যাব তখন কিন্তু আমি একটু ইন্টোনেশন দিয়ে বলবো। I think you should complete your assignment first. So এই যে আমি যে একটু রাইজ এন্ড ফল করে কথাটা বললাম, হ্যাঁ, আমি কিছু জায়গায় হচ্ছে একটু এমফাসিস দিলাম, কিছু জায়গায় আবার নর্মালি বললাম, এটাকেই বলা হচ্ছে ইন্টোনেশন এন্ড স্ট্রেস। হ্যাঁ, যখন আমি আই থিঙ্ক বলছি, আমার একটা টোন আছে, একটা ইমোশন আছে কথায়, যে আই থিঙ্ক ইউ শুড কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ফার্স্ট। হ্যাঁ, আপনি তো, আমি ধরেন আমার স্টুডেন্টকে বলছি তুমি খেলতে যাওয়ার আগে ফার্স্টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দেন খেলতে যাবা, তখন আমি কি বলছি যে আই থিঙ্ক ইউ শুড কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ফার্স্ট। হ্যাঁ, এভাবে করে বলছি, তাই না? সো আমার কথা একটা ইমোশন আছে, আমার কথা একটা ইন্টোনেশন আছে, উপর নিচ আছে আমার টোনের মধ্যে। হ্যাঁ, আমি এক টোনে কথা বলছি না, রোবটের মতো কথা বলছি না, এটাকেই বলা হচ্ছে আপনার ইন্টোনেশন। এটাকেই বলা হচ্ছে এখানের মধ্যে, এটাকেও বলা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসের আরেকটা এক্সাম্পল দেখি আমরা। আই রিয়েলি ওয়ান্ট টু ভিজিট প্যারিস বিফোর আই ডাই। আমি মরার আগে, আমি মারা যাওয়ার আগে প্যারিস দেখে যেতে চাই। হ্যাঁ, আমি ধরেন এই জিনিসটা বলছি, হ্যাঁ, তখন আমি এভাবে বলবো যে আই রিয়েলি ওয়ান্ট টু সি প্যারিস বিফোর আই ডাই। এটা খুব মানে একদম মানে রোবটের মতো শোনায় না? সো আমি এখানের মধ্যে যখন রিলি ওয়ার্ডটা ব্যবহার করছি, আমি রিলি ওয়ার্ডটাতে একটা স্ট্রেস দিচ্ছি, একটা এমফাসিস দিচ্ছি, একটা জোর দিচ্ছি, তাই না? I really want to see Paris before I die, বা I really want to visit Paris before I die. সো এই যে রিলি ওয়ার্ডটা আমি একটু চাপ দিয়ে বলছি, এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্রেস। ওকে, এগুলাকে বলা হচ্ছে ইন্টোনেশন এন্ড স্ট্রেস। অলরাইট, সবাই কি ক্লিয়ার তাহলে ইন্টোনেশন এন্ড স্ট্রেস জিনিসটা কি? সবাই ক্লিয়ার হলে অবশ্যই আমাকে ইয়ে কমেন্ট সেকশনে আন্ডারস্টুড লিখে জানিয়ে দিবেন যে সবকিছু বুঝতে পেরেছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই আন্ডারস্টুড লিখে আমাকে জানিয়ে দিচ্ছেন যে বুঝতে পেরেছেন। সালমান ভাইয়াও আমাদেরকে বলেছেন যে আন্ডারস্টুড ম্যাম। অলরাইট, সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি কারো ইন্টোনেশন এন্ড স্ট্রেস নিয়ে যদি হচ্ছে কি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। এই ইন্টোনেশন এন্ড স্ট্রেস জিনিসটা কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে মানে বুঝাতে পারবো না, কারণ এই জিনিসটা যদি না থাকে ইট উইল ফিল লাইক ইয়োর এক্সামিনার ইজ টকিং টু আ রোবট। এটা ন্যাচারাল ফিল হবে না। ন্যাচারাল জিনিসটা আনার জন্য একটু আপনাকে ইমোশনস দিয়ে কথা বলতে হবে, একটু স্ট্রেস দিয়ে কথা বলতে হবে। আপনি যখন রিয়েলি জিনিসটা বলছেন আপনাকে একটু শক দেখাতে হবে, এক্সাইটমেন্ট দেখাতে হবে। যখন স্যাড জিনিস নিয়ে কথা বলছেন একটু ইমোশনস দেখাতে হবে, একটু স্যাডনেস দেখাতে হবে। আপনি যখন একটা জিনিস নিয়ে যেটা নিয়ে অনেক প্যাশনেটলি ফিল করেন ওইটাতে একটু প্যাশন দেখাতে হবে। যে জিনিসটা আপনাকে একটু অ্যাংরি করে, একটু রাগ করে, সো ওই জিনিসটাতে আপনাকে একটু অ্যাঙ্গার দেখাতে হবে আপনার ভয়েসে। তো এগুলাও কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এগুলাকেই বলা হচ্ছে ইন্টোনেশন এন্ড স্ট্রেস। ওকে, সবাই ক্লিয়ার তাহলে ইন্টোনেশন এন্ড স্ট্রেসটা?
আচ্ছা, সবাই আমাকে আন্ডারস্টুড লিখছেন, কামাল হোসেন ভাইয়া আমাকে আন্ডারস্টুড লিখছেন, তাহলে আমি বুঝতে পেরেছি যে সবার ইন্টোনেশন এন্ড স্ট্রেস নিয়ে কোনো প্রশ্ন নেই আর। ওকে, সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের জন্য। আমরা একটু দেখে আসি আজকে আমরা কি কি পড়েছি। ব্যান্ড ডেসক্রিপ্টরস এরপর আমরা পড়ে ফেললাম, আমরা দেখে ফেললাম ব্যান্ড ডেসক্রিপ্টরস জিনিসটা কি 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 আছে এখানের মধ্যে। আপনার ফ্লুয়েন্সি এন্ড কোহিরেন্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, লেক্সিক্যাল রিসোর্স এন্ড প্রোনাউন্সিয়েশন। এরপর আমরা একটা স্যাম্পল কোয়েশ্চেনও দেখেছি। এরপর ফ্লুয়েন্সি জিনিসটা কি আসলে এটাও আমরা দেখেছি। এরপর আমরা কিছু টিপস এন্ড ট্রিক্সও দেখে ফেলেছি টু প্র্যাকটিস ফ্লুয়েন্সি এন্ড প্রোনাউন্সিয়েশন। ভাষায় কিভাবে প্র্যাকটিস করবেন, কোন নিয়মে কোন মেথডে প্র্যাকটিস করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, সবই আজকে আমরা দেখে ফেলেছি, তাই না? সো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করে ফেলার জন্য। আমি আবারও বলে দিই, আমাদের আরো লাইভ ক্লাস আছে অবশ্যই আপনাদের জন্য। তো আমাদের নেক্সট লাইভ ক্লাস কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের আরেকটা আইএলটিএস এর লাইভ ক্লাস হবে। আর কালকের টপিক হলো আমাদের আইএলটিএস এর মক টেস্টের স্ট্র্যাটেজিস। আমি জানি এখন অনেকে মক টেস্টের জন্য বসছেন, সামনে আপনাদের পরীক্ষা আছে। তো যাদের হচ্ছে কি সামনে পরীক্ষা আছে তারা হচ্ছে কি আপনারা হচ্ছে কি মক টেস্টের জন্য যারা বসতে যাচ্ছেন, অবশ্যই কালকের ক্লাসটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে হচ্ছে কি আমরা ডিসকাস করে ফেলবো মক টেস্টের স্ট্র্যাটেজিস নিয়ে। কালকে জাওয়াদ ভাই আপনাদের জন্য চলে আসবে এই ক্লাস নিয়ে। তো আমাদের সঙ্গেই থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে আজকে জয়েন করে ফেলার জন্য। ইনশাল্লাহ আশা করি আপনারা আজকে আমার থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আশা করছি আমার স্টুডেন্টরা অবশ্যই এগুলা ক্লাসে প্র্যাকটিস করবেন। অলরাইট, সো আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ইনশাআল্লাহ আশা করছি ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।